হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আলোচনা করছি স্বামী বিবেকানন্দের পরিব্রাজক গ্রন্থ থেকে নেওয়া প্রবন্ধের একটি অংশ, সুয়েজ খালে হাঙর শিকার। এই প্রবন্ধটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত। ধারাবাহিকভাবে এই প্রবন্ধের পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চলছে। আগের ভিডিওতে প্রবন্ধের প্রথম খানিকটা অংশ আলোচনা করেছি। আজকে তার পরের খানিকটা অংশ নিয়ে হবে দ্বিতীয় পর্ব। আলোচনার এবং তোমাদের বোঝার সুবিধের জন্য প্রথম অংশে আমরা কি পড়েছি বা জেনেছি সেটা খুব সংক্ষেপে একটু বলে নেব। আমরা দেখেছি প্রবন্ধের শুরুতেই স্বামীজি বলছেন যে তারা 14ই জুলাই রেড সি পার হয়ে সুয়েজ বন্দরে পৌঁছেছেন। তাদের জাহাজ থেকে এই বন্দরে কিছু মালপত্র নামানো ছিল। যেহেতু সেই সময় বিশ্বের বিভিন্ন দেশে প্লেগের সংক্রমণ ভয়ানক আকার ধারণ করেছিল, সেই জন্যে ভীষণ রকমের ছোঁয়াছুঁয়ির একটা কড়াকড়ি ছিল। ওখানকার মিশরীয় অধিবাসীরা তারা যেমন এই জাহাজ ছুঁতে পারবে না, তেমনি জাহাজের লোকের সঙ্গেও যাতে বন্দরের কোনো রকমভাবে কোনো ছোঁয়াছুঁয়ি না হয় সেটাও খুব কড়াভাবে নজর রাখা হচ্ছিল। এইসব কড়াকড়ির কারণে মালপত্র নামাতে অনেক সময় লেগেছিল, ফলে পুরো একটা দিন তাদের সুয়েজে কাটাতে হয়। এই সুয়েজ খালে প্রচুর মাছ এবং হাঙরের দেখা মিলত। যদিও এর আগেও একবার বিদেশ যাত্রার সময় স্বামীজি এখানে এসেছিলেন, কিন্তু সেই সময় খুব অল্প সময়ের জন্য তাদের জাহাজ সেখানে দাঁড়িয়েছিল বলে তিনি হাঙরের দেখা পাননি। কিন্তু এইবারের বিদেশ যাত্রার সময় যেহেতু সারাটা দিন সুয়েজ খালে তাদের জাহাজ অবস্থান করেছে, তাই হাঙর দেখার একটা সুযোগ হয়েছে এবং কিভাবে সেই হাঙরটি দেখা পেলেন ও তাকে শিকার করা হলো সেটা নিয়ে এই প্রবন্ধটি। কিভাবে সসাঙ্গপাঙ্গ হাঙর প্রথম দেখেছেন স্বামীজি তার বর্ণনা আমরা আগের দিনের যে অংশটুকু পড়েছিলাম সেখানে পেয়েছি। এরপর কি হলো সেটা আমরা আজকে জানব। সেকেন্ড ক্লাসের লোকগুলির বড়ই উৎসাহ। তাদের মধ্যে একজন ফৌজি লোক, তার তো উৎসাহের সীমা নেই। কোথা থেকে জাহাজ খুঁজে একটি ভীষণ বড়শি জোগাড় করলে। সে কুয়োর ঘটি তোলার ঠাকুর দাদা। তাতে শেরখানেক মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলে। তাতে এক মোটা কাছি বাঁধা হলো। 4 হাত বাদ দিয়ে একখানা মস্ত কাঠ ফাতনার জন্যে লাগানো হলো। তারপর ফাতনা শুদ্ধ বড়শি ঝুপ করে জলে ফেলে দেওয়া হলো। জাহাজের নিচে একখানা পুলিশের নৌকা। আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল, পাছে ডাঙার সঙ্গে আমাদের কোনো রকম ছোঁয়াছুঁয়ি হয়। সেই নৌকার উপর আবার দুজন দিব্যি ঘুমোচ্ছিল, আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল। এক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠল। হাঁকাহাঁকির চোটে আরব মিয়া চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। কি একটা হাঙ্গামা উপস্থিত বলে কোমর আঁটবার জোগাড় করছেন। এমন সময় বুঝতে পারলেন যে এত হাঁকাহাঁকি কেবল তাকে করিকাষ্ঠরূপ হাঙর ধরবার ফাতনাটিকে টোপ সহিত কিঞ্চিত দূরে সরিয়ে দেবার অনুরোধ ধ্বনি। তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকর্ণ বিস্তার হাসি হেসে একটা বল্লির ডগায় করে ঠেলে ঠুলে ফাতনাটাকে তো দূরে ফেললেন। আর আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে শ্রী হাঙরের জন্য সচকিত নয়নং পশ্চাতি তব পন্থানং হয়ে রইলাম। এবং যার জন্যে মানুষ ওই প্রকার ধরফর করে, সে চিরকাল যা করে তাই হতে লাগলো, অর্থাৎ সখী শ্যাম না এলো। লেখক বলছেন যে সেকেন্ড ক্লাসে মানে দ্বিতীয় শ্রেণীর যারা যাত্রী ছিলেন সেই জাহাজে, তাদের উৎসাহ খুবই বেশি। আবার তাদের মধ্যে একজন ফৌজি লোক অর্থাৎ মিলিটারির লোক ছিলেন, যার উৎসাহ ছিল সবচেয়ে বেশি, তার সাহসও বেশি। ফলে সব ব্যাপারেই তিনি খুব বেশি এগিয়ে এসে কাজ করতে লাগলেন। তিনি কি করলেন না, জাহাজ খুঁজে একটি ভীষণ বড়শি জোগাড় করলেন।
যে যে বড়শিটিকে স্বামীজি বলছেন সে কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা। অর্থাৎ বড়শিটি এতটাই মজবুত, এতটাই বড়সড় যে কুয়োর ঘটি তোলার যে যে বড়শি বা কাঁটা তার চেয়েও এটি অনেক বেশি মজবুত এবং ভারিক্কি বলে তাকে বলা হচ্ছে কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা। প্রথম পর্বেও যেটা বলেছি যে লেখকের ভাষার মধ্যে একটা অসাধারণ কৌতুক, সমস্ত পরিবেশটাকে একটা একটু লঘু করে দিয়ে একটা নির্মল হাস্যরসের যে অবতারণা করা, সেইটা কিন্তু আমরা বারে বারে তার এই লেখার মধ্যে দিয়ে পাচ্ছি। এই যে ছোঁয়াছুঁয়ির কথা বললাম, সেই ছোঁয়াছুঁয়ি এতটাই মারাত্মক যে ওই জলের মধ্যেও একখানি পুলিশের নৌকা ছিল, যাদের কাজ ছিল কোনো রকমভাবে জাহাজ যাতে বন্দর ছুঁতে না পারে সেটা দেখা, এবং তারা বেশ আরাম করে ঘুমোচ্ছিল বলে তারা যাত্রীদের কাছে খুব একটা অসন্তোষের কারণ হয়েছিল। কিন্তু যে মুহূর্তে তাদেরকে প্রয়োজন সেই সময় কিন্তু সে আবার এদের প্রায় বন্ধুর মতো হয়ে গেল এবং খুব আনন্দ সহকারে সহযোগিতা করলেন। এই যে বলছেন যে তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকর্ণ বিস্তার হাসি হেসে, অর্থাৎ একেবারে এত চওড়া হাসি, আমরা যখন এরকম এতখানি হাসি প্রায় কান ছুঁয়ে যায় হাসি, তাকে বলা হয় আকর্ণ বিস্তার হাসি হেসে তিনি কিন্তু এদের সঙ্গে সহযোগিতা করলেন। আবার এইখানে দেখো, শ্রী হাঙরের জন্য সচকিত নয়নম পশ্চাতি তব পন্থানম হয়ে রইলাম। এর অর্থ হলো তোমার আসার পথ চেয়ে সচকিত হয়ে বসে আছি, অর্থাৎ প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আকুল হয়ে যার জন্যে অপেক্ষা করে থাকা। এই হাঙরের জন্যে জাহাজের দ্বিতীয় শ্রেণীর লোকজন বলতে গেলে সেরকমভাবেই উদ্গ্রীব হয়েছিল, এবং সেই সঙ্গে আবার উল্লেখ করেছেন সখী শ্যাম না এলো। রাধা কৃষ্ণের যে বিরহ গাথা, তার সেই তুলনা এখানে একটি হাঙর ধরাকে কেন্দ্র করে লেখক কেমন মিলিয়ে দিলেন, সেটাই হলো দেখার মতো। তার সাহিত্যবোধ, রসবোধ এবং যে ভাষার দক্ষতা, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে ফুটে ওঠে এই লেখাগুলির মধ্যে দিয়ে। আবার বলছেন যার জন্য মানুষ ওই প্রকার ধরফর করে চিরকাল যা হয়, অর্থাৎ এটা কিন্তু একটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা যাদের জন্য ভীষণভাবে অপেক্ষা করি বা সেটা কিন্তু পূরণ হতে খুব সময় লাগে, অনেক সময় পূরণ হয় না এলো, মানে রাধা ওই উদ্গ্রীব হয়ে বসে থাকতেন এবং শ্যাম তার কুঞ্জে আসতো না, তাকেই এখানে এই হাঙরের আশার সঙ্গে তুলনা করেছেন লেখক। কিন্তু সকল দুঃখেরই একটা পার আছে। তখন সহসা জাহাজ হতে প্রায় 200 হাত দূরে বৃহৎ ভিস্তির মশকের আকার কি একটা ভেসে উঠল। সঙ্গে সঙ্গে ওই হাঙর চুপ চুপ ছেলের দল, হাঙর পালাবে। বলি ওহে, সাদা টুপিগুলো একবার নাবাও না, হাঙরটা যে ভরকে যাবে। ইত্যকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে, তাবৎ সেই হাঙর লবণ সমুদ্র জন্মা বর্ষি সংলগ্ন শোরের মাংসের তালটি উদরাগ্নিতে ভস্মাবশেষ করবার জন্য পাল ভরে নৌকার মতো শোঁ করে সামনে এসে পড়লেন। এই লাইনগুলির তোমাদের পড়তে গিয়ে প্রথমে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যে মুহূর্তে অর্থ বুঝে যাবে দেখবে যে কি ইন্টারেস্টিং এই বর্ণনা, এই ভাষা। স্বামীজি বলছেন সকল দুঃখেরই একটা পার আছে, যা কোনো দুঃখই চিরস্থায়ী নয়। অর্থাৎ এই যে হাঙরের দেখা পাচ্ছে না, আসবে করেও চলে যাচ্ছে, অবশেষে সেই হাঙরের দেখা পাওয়া গেল। জাহাজ হতে প্রায় 200 হাত দূরে বৃহৎ ভিস্তির মশকের আকার কি একটা ভেসে উঠল। বহুকাল আগে ওই ভিস্তিওয়ালা বলতো যারা জল নিয়ে যেত, এবং ভিস্তির মশক হলো সেই জল পাত্র ছিল যাতে করে তারা জল নিয়ে যেত। সেটা একটা বিশাল আকারের একটা পাত্র, সেই রকমের দেখতে কিছু একটা ভেসে উঠল বলে তার মনে হলো। কাজেই সবাই ধরেই নিল যে সেটি হাঙর, এবং হাঙর আসছে যা হয়, প্রচুর লোক একটা জিনিসের জন্য অপেক্ষা করে থাকলে। ইত্যকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে, তখন সেই হাঙর লবণ সমুদ্র জন্ম, অর্থাৎ হাঙর তো এই সমুদ্রের জল বা এই খাল বিলের জলে তো পাওয়া যায়, এবং সেই জল লবণাক্ত, সেই জন্য বলছেন লবণ সমুদ্র জন্মা
বড়শি সংলগ্ন শোরের মাংসের তালটি উদরাগ্নিতে ভস্মাবশেষ করার জন্যে। বড়শির সঙ্গে যে শুয়োরের মাংসকে কথ্য ভাষায় শোরের মাংস বলে। স্বামীজির গদ্যের যে অন্যতম বৈশিষ্ট্য, একেবারে যে সময় এরকম চলিত বাংলায় গদ্য লেখার প্রচলন ছিল না, সেই সময় কত সহজ এবং স্বচ্ছন্দ বাংলা গদ্য তিনি রচনা করেছেন এবং কোথাও তাতে এতটুকু লেখার গুরুত্ব কিন্তু নষ্ট হয়নি। বলছেন উদরাগ্নিতে ভস্মাবশেষ করার জন্য। উদরাগ্নি মানে, উদর মানে পেট, অর্থাৎ আমাদের পেটে যে খিদের আগুন, তাকেই বলা হচ্ছে উদরাগ্নি। পাল ভরে নৌকার মতো শোঁ করে সামনে এসে পড়লেন। পাল তোলা নৌকা যেমন খুব দ্রুত গতিতে ছুটে আসে শোঁ শোঁ করে, সেরকম ভাবে সে যেন ছুটে এলো। আর 5 হাত। এইবার হাঙরের মুখ টোপে ঠেকেছে। সে ভীম পুচ্ছ একটু হেলল, সোজা গতি চক্রাকারে পরিণত হলো। যা, হাঙর চলে গেল হে। আবার পুচ্ছ একটু বাঁকলো, আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে বড়শি মুখ দাঁড়ালো। আবার শোঁ করে আসছে, ওই হাঁ করে বড়শি ধরে ধরে। আবার সেই পাপ লেজ নাড়ল, আর হাঙর শরীর ঘুরিয়ে দূরে চলল। আবার ওই চক্র দিয়ে আসছে, আবার হাঁ করছে। ওই টোপটা মুখে নিয়েছে, এইবার ওই ওই চিতিয়ে পড়ল। হয়েছে, টোপ খেয়েছে। টান টান টান, 40-50 জনে টান, প্রাণপণে টান। কি জোর মাছের, কি ঝটাপট! টান টান, জল থেকে এই উঠল, ওই যে জলে ঘুরছে, আবার চিতুচ্ছে। টান টান, যা, টোন খুলে গেল। হাঙর তো ওই মাংসের লোভে টোপটা গিলল এবং সঙ্গে সঙ্গে সবাই একেবারে এতক্ষণ ধরে যার জন্য অপেক্ষা করছিল যে হাঙর ধরবে, 40-50 জন মিলে টানাটানি শুরু করলো এবং হাঙর টোপটা গিলেও সেটাকে ছেড়ে দিল। এবারে আবার সেই হাহুতাশ এবং নানামুনির নানামত। তাই তো হে, তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে? যেই চিতিয়েছে অমনি কি টানতে হয়? আর গতস্য শোচনা নাস্তি। হাঙর তো বড়শি ছাড়িয়ে চোঁচা দৌড়। আর কাঠি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা তা খবর পাইনি। মোদ্দা হাঙর তো চোঁচা। আবার সেটা ছিল বাঘা, বাঘের মতো কালো কালো ডোরা কাটা। যা হোক, বাঘা বড়শি সন্নিধি পরিত্যাগ করবার জন্য আর কাঠি রক্তচোষা অন্তর্দধে। খুব কৌতুক ভরে একেবারে রম্য রচনার ভঙ্গিমায় লেখক এই হাঙরের টোপ গেলা এবং টোপ ছেড়ে পালিয়ে যাওয়া এর বর্ণনা করলেন। আবার যেহেতু হাঙরটার গায়ে ডোরা কাটা, দাগ কাটা, তাই সেটাকে তিনি নাম দিয়েছেন বাঘা। এখানেও তিনি একটি প্রবাদের উল্লেখ করেছেন, যে প্রবাদের সঙ্গে আমরা খুবই পরিচিত, আমরা ব্যবহারও করে থাকি বহু সময়, যে গতস্য শোচনা নাস্তি, অর্থাৎ ঘটনাটা ঘটে যাওয়ার পরে তারপরে অনুশোচনা করে কোনো লাভ নেই। আবার বলছেন দেখো, আর কাঠি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা তা খবর পাইনি। আর কাঠি মাছ মানে সে যে পাইলট ফিশ, আমরা প্রথম পর্বে দেখেছি যে যারা হাঙরকে শিকার দেখিয়ে আগে আগে নিয়ে আসে, এবং তারা কেন তাদেরকে উপযুক্ত শিক্ষা দিল কিনা, তার কারণ তারা যে শিকারটি দেখিয়ে, অর্থাৎ এই শুয়োরের মাংসটি দেখিয়ে নিয়ে এসেছে, সেইটি যে একটা টোপ ছিল এবং সেটা হাঙরের পক্ষে মোটেই সুখকর হলো না, তার জন্য ওই আরকাঠি মাছ বা ওই পাইলট ফিশেদের হাঙর উপযুক্ত শিক্ষা দিয়েছে কিনা সেটাই তিনি আর কি জানতে চাইছেন। আবার বলছেন দেখো, বাঘা বড়শি সন্নিধি পরিত্যাগ করার জন্য আর কাঠি রক্তচষা অন্তর্দধে। কি অনায়াসে, কি অনবদ্য বাক্যবন্ধ ব্যবহার করেছেন লেখক এখানে। আর কাঠি রক্তচষা, অর্থাৎ এই যে আগেই আমরা জেনেছি যে আর কাঠি মাছ এবং তার গায়ের মধ্যে লেপ্টে থাকা ওই রক্তচষাদের সঙ্গে নিয়ে হাঙর সবসময় যাতায়াত করে, এদের সঙ্গে নিয়েই হাঙরটি পালালো বড়শি সন্নিধি পরিত্যাগ করার জন্য। মানে ওই বড়শিকে যে গিলে ফেলেছিল, তার সংস্পর্শে এসেছিল, তাকে পরিত্যাগ করার জন্য সে একেবারে চোঁচা দৌড় মারল। কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই। ওই যে পলায়মান বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাবড়ামুখ চলে আসছে। আহা, হাঙরদের ভাষা নেই। নইলে বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত। নিশ্চিত বলতো, দেখো হে সাবধান, ওখানে একটা নূতন জানোয়ার এসেছে, বড় সুস্বাদু সুগন্ধ মাংস তার,
কিন্তু কি শক্ত হাড়! এতকার হাঙরগিরি করছি, কত রকম জানোয়ার জ্যান্ত মরা আধমরা উদরস্থ করেছি, কত রকম হাড় গোড় ইট পাথর কাঠ টুকরো পেটে পুড়েছি, কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখুম হে মাখুম। এই দেখো না আমার দাঁতের দশা, চোয়ালের দশা কি হয়েছে বলে একবার সেই আকটি দেশ বিস্তৃত মুখোদ্বেদন করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখাতো। সেও প্রাচীন বয়সসুলভ অভিজ্ঞতা সহকারে চ্যাং মাছের পিত্তি, কুঁজো ভেটকির পিলে, ঝিনুকের ঠান্ডা সুরুয়া ইত্যাদি সমুদ্রজ মহৌষধির কোনো না কোনোটা ব্যবহারের উপদেশ দিতই দিত। কিন্তু যখন ওসব কিছুই হলো না, তখন হয় হাঙরদের অত্যন্ত ভাষার অভাব, নতুবা ভাষা আছে কিন্তু জ্বরের মধ্যে কথা কওয়া চলে না। অতএব যতদিন না কোনো প্রকার হাঙুরে অক্ষর আবিষ্কার হচ্ছে, ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়। অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত পেয়েছে, তাই থ্যাবড়াকে আসল খবর কিছু না বলে মুচকি হেসে ভালো আছো তো হে বলে সরে গেল। আমি একাই ঠকবো? অপূর্ব অসাধারণ এই পুরো অংশটুকু, এবং খুব ইম্পর্টেন্টও বটে। এইখানটায় কি হলো এবার বলি। যাকে বাঘা নাম দিয়েছিলেন, গায়ে ডোরাকাটা দাগ ছিল বলে, সে তো চলে গেল, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। আর একখানি হাঙর এলো, যার মুখখানি পুরো থ্যাবড়া বলে স্বামীজি তার নাম দিয়েছে থ্যাবড়া মুখ। এবং ওই বাঘা যাকে বলছেন, সেই বাঘা চলে যাওয়ার সময় এবং থ্যাবড়া মুখ আসার সময় দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা, এই দুজনের মুখোমুখি হলে পরে তাদের যে একটা কাল্পনিক কথোপকথন চলতে পারতো, এইরকম একটা বিরাট মানে বিশেষ ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কি অসাধারণ দক্ষতায় সেই কাল্পনিক কথোপকথন আমাদের সামনে তুলে ধরেছেন। এর মধ্যে যেমন রয়েছে অনেক সূক্ষ্ম ব্যঞ্জনা, বিদ্রূপ এবং বাঙালি সমাজের তথা সামগ্রিকভাবে মানুষের চরিত্র বিশ্লেষণ। তিনি বলছেন যে যদি হাঙরদের ভাষা থাকতো তাহলে নিশ্চয়ই ওই বাঘা থ্যাবড়ামুখোকে সাবধান করে দিত যে এই শিকার সহজ শিকার নয়। কিন্তু সেটা যখন হলো না, থ্যাবড়ামুখো যখন এদিক পানেই চলে আসছে, তার মানে তাদের এই কথোপকথন হয়নি। অর্থাৎ লেখক বলছেন যে হাঙরদের ভাষার অভাব রয়েছে নিশ্চিত। অথবা এই যে শেষে বললেন বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত পেয়েছে। মানুষের একটা সহজাত প্রবৃত্তি কি যে নিজে যদি ঠকে যায় তাহলে বহু সময়ই সে কিন্তু অপরজনকে, সেও যদি ওই একই রকমভাবে তার ঠকার সম্ভাবনা থাকে, সেটা বুঝতে পেরেও যে আগে ঠকেছে সে কিন্তু বলতে চায় না, কারণ সে মনে করে যে আমি একা কেন ঠকবো, ঠকতে হলে সবাই ঠকুক, বরং একটু যে মুচকি হেসে কেমন আছো হে, অর্থাৎ ওখানে যেন কিছুই ঘটেনি, আমি একটু আগে গেছি, এই যে একটা ভণ্ডামি, একটা খল চরিত্র মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবে দেখা যায়, সেটাকেই তিনি অত্যন্ত তীব্র তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন। বলছেন এই যে মানুষের সংস্পর্শে এসে বাঘাও বোধহয় খানিকটা এই স্বভাব পেল, তাই সে ইচ্ছাকৃতভাবে থ্যাবড়ামুখোকে কিছু বলল না, চাইল যে সেও ওখানে যাক এবং ঠকুক। আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে, পাছু পাছু যান গঙ্গা। শঙ্খধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে আগে চলেছেন পাইলট ফিশ, আর পাছু পাছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছেন থ্যাবড়া। তার আশেপাশে নৃত্য করছেন হাঙরচোষা মাছ। আহা, ও লোক কি ছাড়া যায়! 10 হাত দরিয়ার উপর ঝিকঝিক করে তেল ভাসছে, আর খুশবু কতদূর ছুটছে তা থ্যাবড়াই বলতে পারে। তার উপর সে কি দৃশ্য! সাদা লাল জর্দা এক জায়গায়, আসল ইংরেজি শুয়োরের মাংস, কালো প্রকাণ্ড বঁড়শির চারধারে বাঁধা, জলের মধ্যে রং বেরঙের গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে। মজা বা কৌতুকের ছলে কত কি বলে দিলেন লেখক। আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে, পাছু পাছু যান গঙ্গা। এই যে আমাদের মাইথোলজি বা পুরাণে যে ঘটনা রয়েছে, সগর রাজার বংশধরদের উদ্ধারের ঘটনা, আশা করি তোমরা সকলে সেটা জানো, আমি তবুও খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি। কপিল মুনির অভিশাপে সগর রাজার
60,000 সন্তান ভস্মীভূত হয়ে যান। পরবর্তীকালে তাদেরই বংশধর ভগীরথ তাদের উদ্ধার করার জন্যে মহাদেবের তপস্যা করেন। মহাদেব তারপর গঙ্গাকে মস্তকে ধারণ করেন এবং 7টি ধারায় সেই গঙ্গার জল মর্তে নেমে আসে। তারই একটি ধারাকে ভগীরথ পথ দেখিয়ে নিয়ে আসেন এবং এই গঙ্গার স্পর্শে সেই 60,000 সন্তান আবার শাপমুক্ত হয়ে যান। ওই যে জলের মধ্যে ওই বড়শি গাঁথা শুয়োরের মাংসের টোপটি, তাকে দেখো উপমা দিয়েছেন জলের মধ্যে রং বেরঙের গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছেন। কি অসাধারণ অপূর্ব উপমা! শ্রীকৃষ্ণ যেমন চারিদিকে গোপিনীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দোলনায় দোল খেতেন, ঠিক তেমনই যেন ওই শুয়োরের মাংসটিও ওই বড়শিবিদ্ধ হয়ে জলের মধ্যে ভাসছে, অর্থাৎ দোল খাচ্ছে। কি অদ্ভুত, কি অসম, অথচ কি অনবদ্য উপমা! এবার সব চুপ, নড়োচড়ো না, আর দেখো, তাড়াতাড়ি করো না, মোদ্দা কাছির কাছে কাছে থেকো। ওই বড়শির কাছে কাছে ঘুরছে, টোপটা মুখে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। দেখুক, চুপ চুপ। এইবার চিৎ হলো, ওই যে আরে গিলছে, চুপ, গিলতে দাও। তখন থ্যাবড়া অবসরক্রমে আর হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে অমনি পড়ল টান। বিস্মিত থ্যাবড়া মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে, উল্টো উৎপত্তি। বড়শি গেল বিঁধে, আর উপরে ছেলে বুড়ো জোয়ান 1.5টা। ওই হাঙরের মাথাটা জল ছাড়িয়ে উঠল। টান ভাই টান, ওই যে প্রায় 8খানা হাঙর জলের উপর। বাপ, কি মুখ! ও যে সবটাই মুখ আর গলা হে। টান, ওই সবটাই জল ছাড়িয়েছে। ওই যে বড়শিটা বিঁধেছে, ঠোঁট এফোর ওফোর। টান, থাম থাম, ও আরো পুলিশ মাঝি, ওর লেজের দিকে একটা দড়ি বেঁধে দাও তো, নইলে যে এত বড় জানোয়ার টেনে তোলা দায়। সাবধান হয়ে ভাই, ও লেজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। আবার টান, কি ভারী হে! ও মা, ও কি! তাই তো হে, হাঙরের পেটের নিচ দিয়ে ও ঝুলছে কি! ও যে নাড়ি ভুঁড়ি, নিজের ভারে নিজের নাড়ি ভুঁড়ি বেরোলো যে। যা, ওটা কেটে দাও, জলে পড়ুক, বোঝা কমুক। টান ভাই টান। এ যে রক্তের ফোয়ারা হে, আর কাপড়ের মায়া করলে চলবে না। টান, এই এলো, এইবার জাহাজের উপর ফেলো। ভাই হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। তেড়ে এক কামড়ে একটা হাত সাবার, আর ওই লেজ সাবধান। এইবার এইবার দড়ি ছাড়ো। ধুপ! বাবা, কি হাঙর! কি ধপাস করেই জাহাজের উপর পড়লো। সাবধানের মার নেই, ওই কড়িকাঠখানা দিয়ে ওর মাথায় মারো। ওহে ফৌজি ম্যান, তুমি সেপাই লোক, এ তোমারই কাজ। বটেই তো। রক্তমাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী কড়িকাঠ উঠিয়ে দুম দুম দিতে লাগলো হাঙরের মাথায়, আর মেয়েরা আহা কি নিষ্ঠুর, মেরো না ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। তারপর সে বিভৎস কাণ্ড এইখানে বিরাম হোক। কেমন করে সে হাঙরের পেট চেরা হলে, কেমন রক্তের নদী বইতে লাগলো, কেমন সে হাঙর ছিন্ন অস্ত্র, ভিন্ন দেহ, ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি, চর্ম, মাংস, কাঠ, পুত্র একরাশ বেরুলো, সেসব কথা থাক। এই পর্যন্ত যে সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল, সব জিনিসেই সেই হাঙরের গন্ধ বোধ হতে থাকলো। এইবারে আর কোনো ভুল হলো না। হাঙরকে একেবারে টোপটা ভালো করে গিলতে দিয়ে তারপর ধীরে সুস্থে হাঙরটিকে জাহাজে তুলে আনা হলো এবং সে এক বিভৎস দৃশ্য। তারপরেও যাতে সে কাউকে আক্রমণ করতে না পারে, লেজের ঝাপটায় কাউকে আঘাত করতে না পারে, তার জন্য তাকে মাথায় কড়িকাঠের বাড়ি ওই যথারীতি ফৌজি ম্যানই মারলেন। মেয়েরা কি নিষ্ঠুর, আহা মেরো না, এরকম করতে থাকলো। এখানেও স্বামীজি কিন্তু খুব ছোট্ট করে এক জায়গায় এদেরকেও বিদ্রুপ করতে ছাড়েননি, যে এরকম করছে অথচ দেখতেও ছাড়বে না। অর্থাৎ এইরকম একটি দৃশ্য নিষ্ঠুর তো বটেই, এবং যার কাছে সেটি একেবারে অসহ্য, তারা দেখতে পারছে না, তারা চাইলেই সেখান থেকে চলে যেতে পারে, কিন্তু দেখার লোভ রয়েছে। অথচ এই যে নানা করোনা এই একটা যে ভণ্ডামি, এবং মানব চরিত্রের এই ভণ্ডামিকে তিনি যে কতখানি অপছন্দ করতেন, তার এরকম তীব্র ভাষায় বলা
কথাগুলি থেকে সেটা খুব পরিষ্কার বোঝা যায়। যাই হোক, এরপরে তো খুব বীভৎস দৃশ্য, কিরকম ভাবে তার পেট থেকে কি কি বেরোলো ইত্যাদি ইত্যাদি, রক্তের ফোয়ারা বয়ে গেল এবং এখানেই শেষ হলো, যেটা স্বামীজির কাছেও খুব সুখকর ছিল না। তার সেদিন সারাদিনই খাওয়া দাওয়া একদম মাটি হয়ে গিয়েছিল এবং সব কিছুতেই তিনি হাঙরের গন্ধ পাচ্ছিলেন। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। পরের দিন অর্থাৎ তৃতীয় পর্বে এই আলোচনাটি শেষ হবে। খুব তাড়াতাড়ি পরের পর্বটি নিয়েও ফিরে আসব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।